আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনারা সবাই জানেন স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কিছুকে স্পর্শ করে। সুপ্রিয় শ্রোতাগণ, আপনারা আমাদের সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা। আমাদের আজকের বিষয় বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা বর্তমান ও ভবিষ্যৎ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ডাক্তার মির্জা মোহাম্মদ তাইবুল ইসলাম, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লা ও সাধারণ সম্পাদক, বিসিএস স্বাস্থ্য কার্ড অ্যাসোসিয়েশন। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নিয়ামত হোসেন, সহযোগী অধ্যাপক নিউনেটোলজি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, শেরেবাংলা নগর, ঢাকা ও সভাপতি, বিসিএস হেলথ কার্ড অ্যাসোসিয়েশন। স্যার, আপনাদের উভয়কে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমাদের আজকের স্বাস্থ্য কথা। স্যার, প্রথমে আপনাদের কাছে জানতে চাইব, বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক চিত্র কি? ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমাদের বর্তমান যে অবস্থা, এটা আশানুরূপ আমি মনে করি, কারণ আমাদের আর্থিক অবস্থান বিবেচনায় যথেষ্ট ভালো অবস্থানই বলতে হবে। আমাদের যেখানে গড়ে হয়েছিল আগে 46, মানে 46 ছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় 71 সালে, সেটা এখন 72+। এটা কিন্তু একটা ভালো একটা সূচক, যে বোঝায় যে আমরা সর্বোচ্চ পর্যায়ে মানে একটা ভালো গড় আয়ুতে আমরা চলে গেছি। সেটা একদিনে সম্ভব হয় নাই, অনেক দিনের পরিশ্রমের বিনিময়ে আমরা এই জায়গায় আসতে পারছি। বর্তমানে বাংলাদেশে এখন শুধু তাই নয়, আমাদের এখানে যথেষ্ট কার্ডিয়াক সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি আছে, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। ফলে এমনকি আইসিইউ যথেষ্ট, যদিও অপ্রতুল আমরা বলতেই বাধ্য হব, এবং সম্পূর্ণ বিষয়টা একদম ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজ করা উচিত, কিন্তু আদারওয়াইজ যদি বলি যে আমরা সেই আগের যে যুগে সেখান থেকে অনেকটাই আগে গেছি। আর বিশেষ করে একটা জায়গায় আমরা তো নিশ্চিতভাবেই পৃথিবীর একটা রোল মডেল, সেটা হলো প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা। প্রিভেন্টিভ জায়গায় বিশেষত যেটাকে আমাদেরকে বলতে হয় যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এটা ওয়ার্ল্ডের একটা রোল মডেল বাংলাদেশ। যদিও মানে এমনকি আমাদের এখানকার এই প্রায় এক সময়ের ইপিআই শিডিউলটা আমাদের কভারেজ ছিল প্রায় 90% আর অ্যাবভ। সেই হিসাবে আমরা বলতে পারি যে আমরা প্রিভেন্টিভ ডিজিজের দিক দিয়ে আমরা অনেকটাই আগায় গেছি, যেটা পৃথিবীর ভিতরে প্রথম বিশ্বের কাছাকাছি একটা অবস্থান আছে। এমনকি আমাদের এই দেশের যেমন পোলিও মোটামুটি এখন ইরাডিকেট, চিকেন পক্স ইরাডিকেট, এরকম অনেক জায়গায় আমাদের সাফল্য আসছে প্রিভেন্টিভ সাইডে। সেই হিসাবে আমি বলবো যে আমাদের বর্তমান সিচুয়েশনে আমরা সেই আগের হাঁটি পা করে এত দূর চলে আসছি। এই অবস্থায় আমরা এখন নিশ্চিতভাবেই বলতে পারি যে আমরা একটা সাফল্যমণ্ডিত জায়গায় আসছি। হয়তো আশানুরূপ নয়, কিন্তু একদম হতাশাগ্রস্ত অবস্থাও না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। স্যার কিছু যোগ করবেন কিনা? থ্যাংক ইউ। আমার সভাপতি মহোদয় যেটি বলেছেন সেটি হলো প্রিভেন্টিভ মেডিসিনের বিষয়। প্রিভেনশনের দিকে আমরা অনেকটা ভালো করেছি, আরও ভালো করার প্রয়োজন, কারণ আপনারা সকলে অবগত আছেন যে প্রতিরোধী প্রতিকার, অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হওয়ার চাইতে রোগকে যদি আমরা না হতে দিতে পারি তাহলেই সবচেয়ে ভালো। তাহলে কেউ অসুস্থ হলো না, হাসপাতালে বা চিকিৎসকের কাছে যাওয়ারও প্রয়োজন হলো না। তো সেটি হলো কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারছি, বা সেই ক্ষেত্রে যেগুলো ভ্যাকসিন দ্বারা রোগ প্রতিরোধ করা সম্ভব সেক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। বাট বিপরীত দিকে যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ ডায়াবেটিস, প্রেশার, স্থূলতা, তারপর মানসিক রোগ বা অন্যান্য বিষয় যেগুলো আছে, যে রোগগুলো আপনার মানুষ থেকে মানুষের ছড়ায় না কিন্তু প্রতিটা মানুষের দেহেই তৈরি হয়, তার মধ্যে অন্যতম আরেকটা রোগ হচ্ছে ক্যান্সার। তো এই রোগগুলো কিন্তু আসলে অনেকটা ক্ষেত্রেই প্রিভেন্টেবল, যেটা কমিউনিকেবল না, বাট এক মানুষ থেকে আরেক মানুষের ছড়ায় না, কিন্তু সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে এই রোগগুলো মানুষের শরীরে তৈরি হয়ে থাকে। এগুলোকে যদি প্রিভেন্ট করা সম্ভব হয়, যেটা আসলেই সম্ভব, সেজন্য সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। সেটি নিলে আমাদের
দেশের জনগণ আরো সুস্থ থাকবে। ডায়াবেটিস যদি না হয়, যদি তার কারো প্রেশার না হয়, কিডনি রোগ যদি না হয়, বা ক্যান্সার যদি আমরা প্রিভেন্ট করতে পারি, এগুলোর মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খাদ্যের মাধ্যমে বিষ আমাদের শরীরে ঢুকে যায়। সেটা কীটনাশক হতে পারে, সেটা সার হতে পারে, বা বিভিন্ন রকম কেমিক্যাল খাদ্যের মধ্যে মিশানো হয়। সেগুলো আমরা সকলেই জানি। এগুলোকে বন্ধ করার জন্য যে সমস্ত ব্যবসায়ীগণ এগুলো কাজগুলো করে থাকেন, তারা যদি নিজেদের কথা চিন্তা করেন, সমাজের কথা চিন্তা করে এই জিনিসগুলোকে বন্ধ করতে পারে, এবং আমাদের সরকারের নিরাপদ খাদ্য সংস্থা আছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা আছে, তাদের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে আমার মনে হয় যে এই রোগগুলোকে উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনা সম্ভব। তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায়। এখন তো আমাদের হাসপাস অবস্থা চলতেছে, এত রোগীর ভিড় আমাদের হাসপাতালগুলোতে, ধারণ ক্ষমতা চাইতে সরকারি হাসপাতালগুলোতে আপনারা সকলে জানেন যে 2 থেকে 3 গুণ পরিমাণ রোগী, বা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি পরিমাণ রোগী আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে। তো এদিকে একটু আমার মনে হয় যে আমাদের সমন্বিত কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে বিস্তারিতভাবে জিনিসগুলো আলোচনা করার জন্য। স্যার, আমরা প্রায়ই শুনে থাকি যে আমাদের দেশের শহর এবং গ্রামের চিকিৎসা ব্যবস্থার ভিতরে বিশাল পার্থক্য, বিশাল বৈষম্য রয়ে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে স্যার আপনার মতামত স্যার? আপনি যথার্থই বলেছেন যে আমাদের শহরমুখী স্বাস্থ্য ব্যবস্থাপনা, গ্রামের দিকে মানুষ সংখ্যা বেশি, কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য যে স্থাপনাগুলো বা ইকুইপমেন্টগুলো প্রয়োজন সেগুলোর অপ্রতুলতাই আছে। তো এটার মূল কারণ অনেকটা, আমি যদি এরকম ভাবে বলি, আমাদের দেশের যে পরিমাণ মামলা চলমান আছে তার অর্ধেক মামলা আছে হাইকোর্টে পেন্ডিং। সেই হাইকোর্টটা কোথায় অবস্থিত? একমাত্র ঢাকায় অবস্থিত। সেটি কিন্তু ডিসেন্ট্রালাইজ করা হয়নি। যদি দেশের 8টি বিভাগে যদি হাইকোর্টের 8টি বেঞ্চ স্থাপন করা যেত, তাহলে জনগণের ঢাকায়ও যাওয়া লাগতো না, তারা ওই বিভাগীয় শহরের পর্যন্ত এসে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারত। একই অবস্থা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে। আমার যদি ওপেন হার্ট সার্জারি করার প্রয়োজন হয়, তাহলে আমাকে ঢাকায় যেতে হবে। আমার যদি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়, তাহলে আমাকে ঢাকায় যেতে হবে। আমার যদি ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হয়, তাহলে আমাকে ঢাকায় যেতে হবে। এই যে একদম মানে রাজধানীমুখী চিকিৎসা ব্যবস্থা, সেটাকে আমার মনে হয় ডিসেন্ট্রালাইজ করা প্রয়োজন। যত বেশি ডিসেন্ট্রালাইজ হবে, তত বেশি আমাদের গ্রামমুখী স্বাস্থ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন হবে। আর সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো হেলথ কমপ্লেক্স বা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেগুলো প্রতিটা উপজেলায় অবস্থিত। সেই সংখ্যাটা প্রায় 500-র মতো। এই প্রতিটা হাসপাতালই ছিল 50 শয্যা বিশিষ্ট বা 31 শয্যা বিশিষ্ট কোথাও কোথাও। এগুলোকে বর্তমান সরকার 100 শয্যা উন্নীত করেছেন। এই 100 শয্যায় উন্নীত করার প্রসেসের মাধ্যমে এই গ্রামমুখী স্বাস্থ্য সেবা, অর্থাৎ গ্রামের মানুষের কাছে স্বাস্থ্য সেবাটাকে পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে গেলাম। এটা যদি অদূর ভবিষ্যতে বাস্তবায়ন করা সম্ভব হয়, এবং একই সঙ্গে যদি আমাদের রোগ নির্ণয়ের যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে যদি গ্রামের রুট লেভেল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে আমাদের গ্রামের রোগীগণ উপকৃত হবেন, জনগণ উপকৃত হবেন, এবং আমাদের সুন্দর একটি সুস্থ জাতি মানে আমরা সবল জাতি এবং আমরা শক্তিশালী জাতিতে পরিণত হতে পারবো। ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনা করার জন্য। নিয়ামত স্যার, এই বিষয়ে কিছু বলবেন কিনা? ধন্যবাদ। আসলে আমাদের সাধারণ সম্পাদক মহোদয় অত্যন্ত সুন্দর বলেছেন। আমি আরেকটা দিক আলোচনা করতে যাচ্ছি, যেটা প্যাথোলজি। মানে আমাদের গ্রামে গঞ্জে যেটা হচ্ছে যে ঠিকই যে আমরা বর্তমান সরকারকে প্রথমে একটা ধন্যবাদ জানাতে চাই যে গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে আইসিইউ নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা চলতেছে। সেই ব্যাপারে লক্ষণীয় কার্যক্রম চলতেছে। সেই হিসাবে আমি বলবো যে এবারে যেমন আমরা যদি বাজেটের দিকেই লক্ষ্য করি, প্রায় দ্বিগুণ বাজেট, স্বাস্থ্য খাতে বাজেট করা হয়েছে দ্বিগুণের মতো প্রায় জিডিপির। এটার উদ্দেশ্য এরকমই যে যাতে জনবান্ধব একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা যায়। আমরা নিশ্চিতভাবেই বলতে পারি, এই জন্য আমরা বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি। আর দ্বিতীয় যেটা বলতেছি, উপজেলা বা গ্রামমুখী যেটা সবচেয়ে বড় সমস্যা, আমাদের ইনভেস্টিগেশন মানে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে, যেগুলো নিয়ে অনেক ধরনের কথা আসছে। বিশেষত অত্যন্ত নিম্নমানের কিছু ডায়াগনস্টিক সেন্টার দিয়ে উপজেলা চলতেছে, এবং যেগুলো অপ্রতুল, এবং এগুলো অ্যাকচুয়ালি একটা ক্যান্সার বা একটা কার্ডিয়াক কোনো প্রবলেম, ইকো, একটা ভালো কোনো পরীক্ষা করলে আসলে গ্রামে করা সম্ভব হচ্ছে না। ফলে কিছু ভালো পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদেরকে শুধু চিকিৎসার স্বার্থেই আসতে হচ্ছে না, পরীক্ষার স্বার্থেও দেখা যাচ্ছে ঢাকামুখী চলে আসতে হচ্ছে। ফলে এই একটা সাইড যেটাকেও আমাদের উন্নতি করা উচিত, যেটা গ্রামমুখী করা উচিত, কারণ এটা একদমই ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। নিয়ামত স্যারকে জানতে চাইব, সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা সমূহের প্রধান পার্থক্যটা কি? এটাকে দুইভাবে, ধন্যবাদ, যে দুইভাবে আমরা চিন্তা করতে পারি। একটা হলো যে পার্থক্য হলো যে আসলে সরকার, আমাদের তো একটা চিকিৎসা একটা মৌলিক অধিকার,
ফলে সরকারকে এই বিষয়ে চিন্তা করতে হয় যে একটা সেক্টর তৈরি হয়েছে যেখানে গ্রামের যারা আমরা নিম্নবিত্ত মানুষ যারা 3 টাকা বা 5 টাকা টিকিট দিয়ে রুগী দেখার সুযোগ পাই আমরা, সরকার সেই রকমই একটা চেষ্টা করছে। জেলা সদর বা মেডিকেল কলেজগুলোতে সর্বোচ্চ 10 টাকা টিকিট এক একটা, তারপরে 3 থেকে 10 টাকার ভিতরে চিকিৎসার একটা সুযোগ তৈরি করছে নিম্ন মধ্যবিত্ত গরিব রোগীদের জন্য। এবং এখানে কিন্তু বিশেষজ্ঞ ডক্টর দেখাতেও আমরা এই 3 টাকা বা 5 টাকা দিয়ে সম্ভব। উপজেলা লেভেলেও কিন্তু বিভিন্ন সাইডে যেমন শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ পদ রয়েছেন যাদেরকেও আমি 3 টাকায় দেখানোর সুযোগ পাই। এখন সরকারি যেটা হলো যে এটা আসলে উচ্চবিত্তদের একটা স্থান বলা যায়, এবং সেখানে অনেক কস্টলি একটা লাইফ। সেখানে হয়তো একজনকে দেখানো, তার পরীক্ষা নিরীক্ষা, থাকা, পরিবেশ, এগুলো হয়তো অনেকটাই ডিফারেন্ট। আমি একটু আগেই মাননীয় সাধারণ সম্পাদক মহোদয় বলছিলেন যেটা একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে আমাদের ধারণ ক্ষমতার অত্যন্ত বেশি আমাদের পেশেন্ট থাকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে। এখন কেন এরকম হচ্ছে, যে যেহেতু আমাদের অপ্রতুল মানে ব্যবস্থা আর কি, স্বাস্থ্য ব্যবস্থা, যেটা হয়তো যেমন 50 বেড থেকে এখন 100 বেড হলে আমরা ধরে নিচ্ছি যে কিছুটা লাঘব হবে এইসব সমস্যার। এখন যেটা সমস্যা সরকারি ব্যবস্থা, যেটা অবস্থানগুলো দেখতে মনে হয় যেমন কিছুদিন ধরে টয়লেট নিয়ে কথা হচ্ছিল বা নিয়ে কথা হচ্ছিল, কেন হচ্ছিল? এখন টয়লেট হয়তো করা হয়েছে 30 বেড চিন্তা করে, গভর্নমেন্ট 30 বেড চিন্তা করে সেখানে 30 জনের জন্য টয়লেট। যে আমাদের এখনো হোম ডেলিভারি হয় 60%, টোটাল ডেলিভারির 60% হোম ডেলিভারি হয়। আমরা পাশাপাশি একটা দেশ শ্রীলঙ্কা যেখানে হোম ডেলিভারি 0, দ্যাট মিন 100% ইনস্টিটিউশনে কোনো সরকারি কোনো না কোনো প্রতিষ্ঠানে ডেলিভারি হয়। এখানে একটু ক্লিয়ার করে যদি আমি বোঝাতে চাই, সরকারি প্রতিষ্ঠানে হওয়াতে শ্রীলঙ্কার নবজাতক মৃত্যু হওয়ার 6/1000 লাইফ বার্থ, মানে 1000 বাচ্চা জন্ম হলে তার 6 জন মৃত্যু হয়। বাংলাদেশে সেখানে 20। এবং এর একটা প্রধান কারণ হলো হোম ডেলিভারি, ওদের একদমই 0 আর আমাদের হলো 60%। আরও একটা মজার তথ্য হলো যে শ্রীলঙ্কায় এই হোম ডেলিভারি যে আমরা দেখলাম 0%, এবং এই যে 6/1000 লাইফ বার্থ মানে 6 জন মাত্র মারা যান, এটা ফার্স্ট ওয়ার্ল্ডের সময়। মানে আমি কানাডা, আমেরিকা ওর সাথে যদি কম্পেয়ার করি, তার মানে আমাদের যদি এই প্রাথমিক স্বাস্থ্যের দিকে আর একটু নজর দিতে হয়, তাহলে হোম ডেলিভারিকে মানে না বলুন এরকম একটা কিছু স্লোগান নিয়ে সামনে আসা উচিত সামনে আর কি। এটা আমার কাছে মনে হয় যে খুব বেশি জরুরি একটা বিষয়। আমি এখানে একটু অ্যাড করতে যাচ্ছি, সেটা হলো আমরা যারা 90-এর দশকের স্কুলে পড়ালেখা করতাম, তখন ভূগোল বইতে পড়েছিলাম যে শ্রীলঙ্কা হচ্ছে এমন একটি দেশ যে দেশের শিক্ষিতার হার 100%। সেই 80 বা 90-এর দশক থেকে তাদের শিক্ষার হার হচ্ছে 100%। আর আমরা 2026 সালে এসে আমাদের দেশের শিক্ষার হার এতখানি কেন 80%-এর মধ্যে উঠতে পারেনি, 70 ঘরে আছে। তো এই শিক্ষাটাও আসলে আমার মনে হয় যে স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ একটা জাতি শুধু স্বাস্থ্য দিয়ে ভালো হতে গেলে সম্ভব না, সমন্বিতভাবে ব্যালেন্স ডায়েট, আমরা খাবারে যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, তারপরে যে ভিটামিন, পানি, এই সমস্ত জিনিসগুলো যোগ করি, আমাদের সমাজ ব্যবস্থাটাও শুধুমাত্র স্বাস্থ্যের উপর নির্ভর করে চলবে না। স্বাস্থ্যের সঙ্গে শিক্ষা, তার সঙ্গে আমাদের বহি নিরাপত্তা, অন্তর নিরাপত্তা, তারপর হচ্ছে অর্থনীতি, সবকিছু সমন্বিতভাবে জড়িত। এগুলোকে আমাদের যারা আমাদের সরকার পরিচালনা করেন তারা নিশ্চয়ই অবগত আছেন। এই বিষয়গুলো আমার মনে হয় যে সমন্বিতভাবেই তৈরি করতে হবে, বেস থেকে আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। শিক্ষা বাড়লে আমাদের স্বাস্থ্যটাও অনেক উন্নত হবে। আমিও একমত বিষয়টাতে। ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবতারণা করেছেন। স্যারের কাছে জানতে চাইব, স্যার জরুরি চিকিৎসা ব্যবস্থা আমাদের বর্তমানে যে অবস্থা চলছে সেই বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, কারণ আমাদের দেশে যত রকম আমরা পেপার পত্রিকায় যত রকম ঘটনা বা দুর্ঘটনাগুলো দেখে থাকি হাসপাতাল কেন্দ্রিক, তার 90% হচ্ছে এই জরুরি রোগীদের সেবার কেন্দ্র করে ঘটে থাকে। যেমন একটা রোড অ্যাক্সিডেন্টের রোগী আসলো হাসপাতালে, তার চিকিৎসাটা কিভাবে হচ্ছে সেটা সকলেই বোঝার চেষ্টা করে, তার মতো করে বোঝার চেষ্টা করে। আবার ধরেন একটা পানিতে ডুবে একটা বাচ্চা ডুবে পড়ে গেছিল, তাকে কিছুক্ষণ পরে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, সে জীবিত না মৃত সেটা নির্ধারণ করতে গেলে জরুরি বিভাগ। তারপরে একটা প্রসূতি, তার অ্যাকিউট একটা ক্রাইসিস হয়েছে, তার প্রেগন্যান্সি টার্মিনেশন হয়ে যাচ্ছে বা ব্লিডিং হচ্ছে, তাকে নিয়ে আসলো হাসপাতালে। অথবা যে কোনো মেডিকেল ইমার্জেন্সি, কার্ডিয়াক ইমার্জেন্সি যেগুলো হয়, সেই রোগীগুলো আসে প্রথমে জরুরি বিভাগে হাসপাতালের। আমরা জানি যে সরকারের যতগুলো হাসপাতাল আছে প্রতিটা হাসপাতালের জরুরি বিভাগ আছে, এবং এই জরুরি বিভাগগুলো ভূমিকম্পের দিনও খোলা থাকে, শুক্রবার দিনও খোলা থাকে, রাতেও খোলা থাকে, এমন কোনো দিন নাই যেদিন বন্ধ থাকে। অর্থাৎ 24 ঘন্টা আমাদের এই সার্ভিসটা আছে।
বাট এই সার্ভিসটা কতখানি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে দিতে পারছি সেখানেই হচ্ছে প্রশ্ন। যে একটা প্রোটোকল তৈরি করা প্রয়োজন যে কোন ধরনের রোগী আসলে তাকে কি ধরনের সার্ভিস দিতে হবে, সেটা আমাদের উপজেলা লেভেলে কেমন হবে, সেটা আমাদের জেলা লেভেলের হাসপাতালে কেমন হবে, মেডিকেল কলেজ লেভেলের হাসপাতালে কেমন হবে, এবং বিশেষায়িত হাসপাতালে কেমন হবে। যে ধরনের হাসপাতালের জন্য যে ক্ষেত্রে যেটা প্রয়োজন সেরকম একটা প্রোটোকল তৈরি করে তার জন্য প্রয়োজনীয় যে ইকুইপমেন্টগুলো এবং সাপোর্টিং ম্যান পাওয়ারগুলো যদি আমরা সরবরাহ করতে পারি তাহলে আমরা পূর্ণাঙ্গ জরুরি সেবা দিতে পারবো। অন্যথায় যেটা হয় থাকে সেটা হচ্ছে অনেকটা ট্রাফিক সিস্টেমের মতো, যে রোগী আসলো, ধরেন হার্টের রোগী আসলো, তাকে হার্টের রিলেটেড বা মেডিসিন রিলেটেড ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হলো, বা প্রসূতি রোগী আসলো, সেই রোগীকে প্রসূতি ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হলো। ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কাজটা এইখানটাই সীমাবদ্ধ থাকে। তারা সাধারণত কোনো রোগীর ইমার্জেন্সি ট্রিটমেন্টটা ওখানে ওই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে বসে দিতে পারেন না। আর যেটা আপনার যে ধরনের হাসপাতালে এই ধরনের ইনডোর সার্ভিসগুলো ওইভাবে নেই, সেখানে দেখা যায় যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার এই রোগীটার সেবা দিতে গিয়ে, যদি আল্লাহ তাআলা তো হায়াত মতের মালিক, যদি রোগীটার মৃত্যু লিখেই থাকে কোনো কারণে, তার কার্ডিয়াক মেসেজ দেওয়ার পরে যদি তার হার্টটা ফেরত না আসে বা হার্ট রেট মানে রিগেইন না করে, রিভার্স না হয়, তাহলে রোগীটা মারা যায়। সবাই বলে যে, লোকজন যারা বোঝে না তারা বলে যে বুকে চেপে মেরে ফেলেছে। বুকে চেপে খুবই যে ফলে ডাক্তাররা সাহসও পায় না যে মব চিন্তা করে যে কতগুলো লোক আসছে, সেই চিন্তা করে রোগীটার সেবার, কারণ তার নিজেরও তো জানার মায়া আছে। ডাক্তার নিজে তো আর নিজেকে হত্যা করতে পারে না, জি স্যার। এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে। তো জরুরি সেবাটা আসলে আমাদের দেশে এখন পর্যন্ত আমি যদি বলি এক কথায় বলতে গেলে এটা অনেকটাই অবহেলিত। এটাকে অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, প্রয়োজন আছে, এবং এটা খুবই জরুরি। জরুরি সেবাটা যদি গোল্ডেন আওয়ারে, অর্থাৎ ট্রমার ক্ষেত্রে 1 ঘন্টা বলা হয়, যে গোল্ডেন আওয়ার হচ্ছে 1 ঘন্টা। যে রোগী অ্যাক্সিডেন্টের জায়গাতে মরে নাই, হাসপাতাল পর্যন্ত পৌঁছাইতে পারছে, তাকে যদি 1 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট সঠিকভাবে দেওয়া সম্ভব হয় তাহলে তাকে কিন্তু সার্ভাইভ করানো সম্ভব। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করার অনেক জায়গা আছে, অনেক স্কোপ আছে, এবং এটা একটা ইমার্জেন্সি মেডিসিন নামে একটা সাবজেক্টও আছে। জি স্যার। এটা আমাদের দেশে এস্টাবলিশ করা প্রয়োজন, এবং এটাকে আরো বেশি এনহ্যান্স যদি করা যায় তাহলে আমাদের দেশের জনগণই উপকৃত হবে এর মাধ্যমে। নেমো স্যার এই বিষয়ে কিছু যোগ করুন। ধন্যবাদ। আমি সাধারণ সম্পাদক মহোদয় প্রতিটা কথার সাথে একমত। তার সাথে আমি দুটো জিনিস যোগ করতে চাই। জাস্ট মানে সপ্তাহখানেকের আগেই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের একটা প্রোগ্রামে বলছেন বাংলাদেশের প্রতিটা জায়গায় এই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইমার্জেন্সি সার্ভিসকে আপডেট করার জন্য উনি যুগোপযোগী ব্যবস্থা নেবেন। এবং তারই হয়তো কথা প্রসঙ্গে আসছে আইসিইউ, যেটা আমরা চিন্তাই করতে পারি না ঢাকা কেন্দ্রিকের বাইরে, সেটাকে উনি মনে হয় উপজেলা লেভেল নিয়ে যেতে চাচ্ছেন। খুবই এটার জন্য আমি অবশ্যই ধন্যবাদ। আরেকটা বিষয় আমি আনতে চাই, ইমার্জেন্সি ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুটার নাম হলো ট্রায়াস। ট্রায়াসটাকে যদি আমরা না এস্টাবলিশ করতে পারি, টিল নাও এটা এই শব্দটা আমাদের দেশে সবাই মানুষ প্রথম শুনছেন কিন্তু করোনার আমলে, তার আগে কিন্তু শোনা নাই। যদিও আমি যে ট্রায়াসটা নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করি, কারণ নিউনেটাল ইমার্জেন্সির সাথে আমরা ট্রায়াসের সাথে রিলেশন আছে। এখন এটা যেটা মানে সাধারণ সম্পাদক মহোদয় যেটা বলছিলেন খুবই ইম্পর্টেন্ট কথা, যে আমরা মানে প্রেগনেন্সির একটা রোগী আসলো, ডেলিভারি রোগী, আমি তাকে ডেলিভারি রুমে পাঠিয়ে দিলাম, এটা না। কিন্তু আসলে ট্রায়াজের কিছু ইমার্জেন্সি ম্যানেজমেন্টের যেমন থাকে, একটা রোগী শকে আসলো, আমাকে শক ম্যানেজ না করে আমি তাকে উপরে পাঠাতে পারি না ওয়ার্ডে। আমার ইমার্জেন্সি যে ম্যানেজমেন্টের সুযোগটা, একজন বাচ্চার অ্যাকুট ব্লিডিং হচ্ছে, একটা ট্রমা নিয়ে আসলো, আমি তাকে একটা ব্লাড না হলে একটা স্যালাইন আমি যদি না ইউজ করতে পারলাম ওই মুহূর্তে, সেটা শকেই মারা যাবে। এই যে মিনিমাম যে ট্রায়ালসটা আমি কাকে দিব, একটা আমাদের দেশে এখন এই সমস্যাটা তৈরি হচ্ছে। ট্রায়ালসের ক্ষেত্রে 2টা ঘটনা আমি বলতেই পারি। যেমন ট্রায়ালসের ক্ষেত্রে একটা ইমার্জেন্সি রোগী যে আসবে আমি তাকে আগে সার্ভিস দেব, একটা আছে ইমিডিয়েট কেয়ার নেওয়া দরকার ট্রায়ালসের, একটা আছে তাকে কিছু পরে দিলেও হবে, আরেকটা হলো যে না তাকে ভর্তি করে দিলে ভিতরে যে চিকিৎসা করলেও হবে, আরেকটা আছে হয়তো বাসায় বুঝে দিলে। এই যে ট্রায়ালস গুলো করার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট থাকা দরকার। যে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশের, যেহেতু আপনি আগেই বলছেন, সাধারণ সম্পাদক মহোদয় বলছেন যে আমাদের দেশের শিক্ষার হারের একটা সমস্যা আছে, ফলে যে রোগীটা আমাদের দেশে ইমার্জেন্সিতে আসেন উনি প্রথমে এসে মনে করেন আমি ইমার্জেন্সি, হয়তো উনি এই রুগীটা নিয়ে কালকে সকালেও আসতে পারতেন, ট্রায়ালস হলে তাই হতো, বলতো যে ঠিক আছে আপনার এটা আজকে না, আপনি কালকে সকালে আউটডোরে আসুন, তাহলে একটা রোগীর একটা বিরাট অংশ কমে যেত, আউটডোরে চলে আসতে পারেন। তাহলে সেই রোগীটা কিন্তু আমাদের দেশে যেটা অনেক অকারেন্স ঘটতেছে, যে ট্রায়ালের ইমার্জেন্সি রোগীটাকে যাকে ম্যানেজ করতেছেন হয়তো আরেকটা রোগী বসে আছেন যিনি হয়তো ইমার্জেন্সি না, কিন্তু উনি মনে করতেছেন ব্যক্তিগতভাবে আমি ইমার্জেন্সি, কেন আমাকে আগে সার্ভিস দেওয়া হচ্ছে না, আমার আগে পরে এসেও কেন ওই রোগীটাকে দেখা হলো। কিন্তু কোশ্চেনটা হলো যে ট্রায়াল সিস্টেমটা যদি চলে আসতো তাহলে যে ইমার্জেন্সি রোগী আমি আগে সার্ভিস দেব, এবং এটা ডক্টরের উপর
এই মানে ইয়েটা দিতে হবে, মানে এখনো ডক্টরকে এই বিলিভটা মানুষ করা শিখে নাই যে কেন আমি একটা ইমার্জেন্সি রোগীকে আগে কেন সার্ভিস দিব না, একটা জ্বরের রোগীকে আমি কেন 2 ঘন্টা পরে দিব না। এই যে জিনিসটা যতক্ষণ না চেঞ্জ আসবে, মানুষের মানসিকতা চেঞ্জ না আসবে, ততদিন এই জায়গাটায় কিছুটা মানুষের শিক্ষার চেঞ্জ আনতে হবে। আমি মিডিয়া ইউজ করতে পারি, মিডিয়ামের মাধ্যমে বুঝাতে পারি যে ইমার্জেন্সিটাকে আগে, ইমার্জেন্সিকে আমি আগে কেয়ার দিব। ইমার্জেন্সি কেয়ারের আসলে এই ট্রাইয়েজ না থাকার জন্য এখনো আমরা ওইভাবে আগাইতে পারিনি। একটা হলো লজিস্টিক সাপোর্ট নাই, যেটা আমরা বলছি যে আমাদের এখনো যেভাবে একটা ইয়ে থাকার কথা, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট যেভাবে গোছানো থাকার কথা, ঠিক না, আমরা ওইভাবে সাজাতে পারি নাই। কিন্তু না পারলেও আমরা যদি শিক্ষাগতভাবে আমরা মানুষের কাছে এই ভায়াটা মানে এই অ্যান্সারটা দিতে পারি যে না, এই রোগীটা বেশি ইমার্জেন্সি, আমার একে আগে কেয়ার দেওয়া উচিত, যিনি কম ইমার্জেন্সি তাকে একটু পরে দিলে হবে। এই ট্রায়াল সিস্টেমটাকে আমি খুব আগে নিয়ে আসতে চাচ্ছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা দুঃখিত মাঝখানে আমাদের লাইভ সম্প্রচারে বিঘ্ন ঘটায়। আমাদের নতুন লাইভ সম্প্রচার আবার শুরু হয়েছে। আমরা আবার বলছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনের মাধ্যমে জানাবেন। স্যার, এর ভিতর প্রশ্ন এসেছে, আমি কি স্যার প্রশ্ন নিব? আমাদের সাথে যুক্ত ছিলেন আফরোজা সরকার, সীমা, জহরুল ইসলাম জয়, মোহাম্মদ রানা। উনি একটা প্রশ্ন রেখেছেন স্যার, যে আমি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন আইএমও, চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে প্রতিনিয়ত সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকির মধ্যে আমাদের কাজ করতে হয়। রোগীর সরাসরি সংস্পর্শ থাকার কারণে চিকিৎসকদের পেশাগত ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। আমি নিজেও পেশাগত ঝুঁকির শিকার হয়েছি। রাইনোস্পোরিডিসিসে একাধিকবার আক্রান্ত হয়ে আমাকে মোট 4 বার অস্ত্রোপচার করাতে হয়েছে। 3 বার আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া এবং 1 বার লোকাল অ্যানেস্থেসিয়া এর মাধ্যমে অপারেশন হয়েছে। এছাড়াও করোনা ভাইরাস মহামারীর সময় আমি আক্রান্ত হয়েছিলাম। এটি প্রমাণ করে যে চিকিৎসকদের কর্মক্ষেত্র কতটা ঝুঁকিপূর্ণ। অথচ অন্যান্য ক্যাডার ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের জন্য ঝুঁকি ভাতা প্রদান করা হলেও চিকিৎসকদের জন্য এখনো এমন কোনো কার্যকর ঝুঁকি ভাতার ব্যবস্থা করা হয়নি। বাস্তবে চিকিৎসকদেরই এ ধরনের ভাতায় সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার কথা, কারণ আমরা প্রতিদিন জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে থাকি। অন্তর্বর্তী সরকার অনেক লম্বা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে গঠিত পে স্কেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল বিশেষ ঝুঁকিপূর্ণ পেশাজীবীদের জন্য ঝুঁকি ভাতার বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, নবম পে স্কেলের প্রস্তাবের জন্য চিকিৎসকদের কোনো ঝুঁকি ভাতার ব্যবস্থা রাখা হয়নি। সম্মানিত স্যারদের কাছে আমার প্রশ্ন, ক্যাডার সার্ভিসে হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন এত অবহেলিত কেন? স্যার, চিকিৎসকদের ঝুঁকি ভাতার বিষয়টি স্যার সভাপতি মহোদয় বলবেন। আপনি আরম্ভ করেন, যেহেতু আপনার কলেজে অত্যন্ত সুন্দর এরপর আমি অবশ্যই answer দেব। প্রেক্ষাপটে তার জন্য উঠে এসছে। দুঃখজনক আসলে সে আক্রান্ত হয়েছে। ওনার জন্য আসলে আমরা সমবেদনা জানাচ্ছি। উনি আমাদের দেশের জনগণের চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজে আক্রান্ত হয়েছেন। শুধু উনি না, করোনার সময় আমি ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছিলাম হাসপাতালের করোনা রোগীদের সেবা দিতে গিয়ে। তো যাই হোক, এগুলো আমাদের পেশারই একটা অনুষঙ্গ, এবং এই ঝুঁকি শুধুমাত্র যে চিকিৎসকরা ঝুঁকিতে থাকেন তা নয়, এর সঙ্গে আমাদের যারা নার্সরা কর্মরত থাকেন, আমাদের যারা ওয়ার্ড বয় এবং ক্লিনার যারা কর্মরত থাকেন, প্রত্যেকেই আমরা সমানভাবে ঝুঁকির মধ্যে থাকি। এবং অবশ্যই এই বিষয়ে ঝুঁকি ভাতা আমরা সকলেই প্রাপ্য, এবং সেই জন্য আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত 2 সপ্তাহ আগে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে ঝুঁকি ভাতার বিষয়টা আমরা দাবি হিসেবে জানিয়েছি, এবং বিভিন্ন মহলে এটা আলোচনা হচ্ছে। আপনি নিজেও বলেছেন যে পে স্কেল কমিশনে এটা নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু আলোচনা করা একটা বিষয়ে, দাবি জানানো এবং সেটাও সম্ভব, কিন্তু বের করে নিয়ে আসাটা অনেক কঠিন কাজ। এবং সেটা করতে গেলে আসলে আমাদের সংগঠনকে আরো অনেক শক্তিশালী হতে হবে, আমাদের সংগঠনের মেম্বারের সংখ্যা বাড়াতে হবে। আমাদের সংখ্যা যত বাড়বে, আমরা সরকারের কাছে সেই বিষয়গুলো তত জোরালোভাবে তুলে ধরতে পারবো, এবং সেভাবে আমরা আমাদের দাবিগুলো বা সমস্যাগুলো দূর করতে পারবো, দাবিগুলো পূরণ করতে পারবো। এটা হচ্ছে আমার সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে আমার বক্তব্য। ধন্যবাদ। আপনার কথার সাথে আমি সেই সংবাদ সম্মেলনে থাকার সৌভাগ্য হয়েছিল। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে ছিলাম। আমার নাম মোহাম্মদ নয়ন। তো আজকের যে বাংলাদেশ বেতার কুমিল্লা থেকে যে লাইভ প্রোগ্রামটি প্রচার হচ্ছে, আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমান এবং ভবিষ্যৎ। তো স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে যদি আমি একটু বলতে চাই, তাহলে যদিও ওই কর্তৃপক্ষ যারা সরকারি হসপিটালে যারা আছেন তারা দায়ী কিনা আমি সঠিক বলতে পারি না, তবে ম্যাক্সিমাম যে সরকারি হসপিটালগুলি আছে তাদের ওইখানে যখন সেবা নিতে যাই, প্রাইভেট হসপিটালগুলিতে যে পরিস্থিতি থাকে, সরকারি হসপিটালগুলিতে সেই রকম পরিস্থিতি থাকে না। যেমন অনেক সময় দেখা গেছে যে
ডক্টর যারা বসে তাদের রুমগুলোও ঠিকঠাক মতো মানে তারা পাচ্ছে না। একজন একটা রুমে 4-5 জন করে বসে আছে, কিন্তু রুমের যে পরিবেশ দেখা যাচ্ছে সেটা আসলে মানে তাদের জন্য উপযোগী না যে ডক্টর গুলা ওইখানে কর্মরত আছেন। আর যারা রুগী আছেন তারা অনেকেই হচ্ছে কি মানে সঠিকভাবে বেড পাচ্ছে না। মানে অনেক সময় একটা অসুস্থ রোগী, হার্টের পেশেন্ট, ওই দিন দেখলাম যে লিফট দিয়ে তাকে উঠানো হচ্ছে, কিন্তু কোনো মানে নাই, একজন লোক এসে টলি দিয়ে তাকে নিয়ে যাবে ওইরকম কোনো ব্যবস্থা নেই। আসলে আমি আমার যে প্রশ্নটা সেটা যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে আসলে এই সমস্যাগুলি কাদের জন্য হচ্ছে? এটা কি যারা কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছেন তারা সেই সমস্যাগুলো করতেছেন, নাকি সরকারি ভাবে যে বাজেট গুলো আসে ওই বাজেট গুলা সঠিকভাবে ওইখানে পরিচালনা হচ্ছে না? দয়া করে একটু জনগণের উদ্দেশ্যে যদি একটু জানাতে। ধন্যবাদ সুপ্রিয় দর্শকতা, আপনার প্রশ্নের উত্তর অপেক্ষায় থাকুন। আপনাকে সুন্দর কোশ্চেন করার জন্য, প্রশ্নটা অত্যন্ত সময় সাপেক্ষ, সময়ের দাবি এটা বলা যায়, এবং খুবই জরুরি একটা কোশ্চেন। আমি দুটো অ্যান্সার দুভাবে দেখি, আপনার দুটোই সত্য। একটা হলো যে আমরা যারা উপজেলা আসলে বা জেলা বা মেডিকেল কলেজেও আউটডোরে যে ডক্টরটা বসেন আসলে তার ওখানে বসার পরিবেশ নাই। ওখানে দেখা যাচ্ছে একটা টেবিল আছে তো টুল নাই, টুল আছে তো রুগীর বসার জায়গা নাই, এবং একজন একটি রুমে 3-4জন বসে আছে। আমরা হয়তো গরিব একটা, অর্থাৎ তৃতীয় বিশ্ব, আমরা ধরে নিলাম যে আমরা একটা লো রিসোর্স কান্ট্রি, ঠিক আছে, আমরা এসি না পেলাম, কিন্তু একটা ফ্যানও অনেক ক্ষেত্রে দেখা যায় নাই। রুগী যে বসবে, রুগী লাইন ধরে দাঁড়ায় আছে, রুগী দেখা যায়। একজন ডক্টর আসলে কয়জন রুগী দেখতে পারেন? আমাদের একটা দাবি ছিল, আমরা অ্যাসোসিয়েশন থেকে বলছিলাম একজন ডক্টর কয়জন রুগী দেখতে পারেন? 200 নিশ্চয়ই দেখতে পারেন না। আমরা বলছিলাম যে তার একটা শিফটে একজন ডক্টর আউটডোরে 40 জন রোগী দেখার সুযোগ দেওয়া হোক। এখন সুযোগ যদি 40 জনকে দেওয়া হয়, তাহলে আমাকে রোগীর যদি 200 জন আসে, তাহলে 5 জন মেডিকেল অফিসার আউটডোরে থাকা উচিত এই সময়। এখন সক্ষমতা হলো যে আমাদের হয়তো পোস্ট ক্রিয়েশনের কিছু ব্যাপার আছে, সরকার হয়তো ওইদিকে নজর দিবেন। আমি বলবো যে এখানে অনেক কিছুতেই আর কি সমন্বয়হীনতার কারণে এগুলো হচ্ছে। তবে যেটা ভালো খবর যে আমরা যদি এটাকে আপগ্রেড করতে পারি, রুগী যদি দাঁড়ায় থাকে। এখন আপনার একটা কোশ্চেন ছিল যে কেন রুগী নিচে শুয়ে আছে, আমি কোশ্চেন আমরা এটার অ্যান্সার আগেই দিচ্ছিলাম যে আমার সক্ষমতা হলো 30 বেডের অথবা 50 বেডের। আমার এখানে 150 বেড, 150 জন রুগী আছেন। এখন বাকি 100 জন কোথায় থাকবেন? তাহলে কোশ্চেন হলো যে আমি তো তাকে রিফিউজ করতে পারতেছি। আমার রুগী আছে হয়তো 31 বেডের, হসপিটালের ম্যানেজমেন্টের ডক্টর আছেন, বেড করা হয়েছে এখন 50 বেডের, কিন্তু দেখা যাচ্ছে ডক্টর রয়ে গেছেন এখনো 31 বেডের, রুগী ভর্তি আছেন 150 জন। এর ম্যানেজমেন্ট মিসম্যানেজমেন্ট হওয়ার সম্ভাবনা কতখানি বেশি, আমরা মনে হয় প্রথমেই এটার অ্যান্সার দিছিলাম। আর দ্বিতীয় কথা হলো যে হ্যাঁ, এটা যদি এই যে রুগীটা, আমি যে রুগীগুলো দাঁড়ায় থাকেন 100-200 রুগী, এবং দেখেন যে আপনারা সবচেয়ে আশ্চর্য হবেন যে ওনারা কিন্তু একটা বসে থাকার মতো কোনো চেয়ারের ব্যবস্থা নাই বা এগুলো আমার কাছে মনে হয় যেন সবকিছু আসলে গোছালো ভাবে যদি আবার নতুন করে শুরু করতে হবে, আদারওয়াইজ এটাকে ঠিক করা খুবই টাফ। এবং আরো আমি আমাদের সাধারণ সম্পাদক মহোদয় অনেক ক্ষেত্রে বলছিলেন যে হসপিটাল আমার, কিন্তু এই হসপিটালের ম্যানেজমেন্ট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্নটি করুন। সুপ্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুপ্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্নটি করুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি প্রিয়ন্তী বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল, বর্তমান প্রেক্ষাপটে নর্মাল ডেলিভারি থেকে সিজার ডেলিভারিটা কেন বেশি হচ্ছে? মানে নর্মালটা কেন হচ্ছে না, কেন সিজার ডেলিভারিটাই সবাই প্রেফার করছে? ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আপনার উত্তরের জন্য আমাদের সাথে থাকুন। আমরা আগেরটা শেষ করে ফেলি তাহলে। আমার কোশ্চেন হলো যে আসলে হ্যাঁ, সমন্বয়হীনতা কার, দায়টা কার? এটা আসলে দায়টা অনেক কিছুর উপর। আমার পদ সৃজন করতে হবে। আমরা বলছি আগে যে 14 বছর ধরে আমার চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী নিয়োগ নাই, যেটা সরকার চাচ্ছেন এখন 1 লাখ চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ দিবেন। হয়তো অদূর ভবিষ্যতে হয়তো আমরা সেই দিন দেখব যে দিন একটা সুষ্ঠুভাবে এই দেশটা চলবে। থ্যাংক ইউ। এই বলে আমি ওইটার আগের কোশ্চেনের অ্যান্সার এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শামসুল আলম বলছিলাম আসাম থেকে। জি বলুন। তো আমার প্রশ্ন হচ্ছে, আজকে যে অতিথি আছেন ওনাদের কাছে আমার প্রশ্ন হলো যে উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলোতে আছে ওগুলোতে সরকারি কি কি ওষুধ বা ইঞ্জেকশন দেওয়া হয়, এটার যদি একটা তালিকা দেওয়া হয় তাহলে আমাদের গ্রামের মানুষগুলো আসলে অনেক সচেতন হচ্ছে, বুঝছেন। কিন্তু উপজেলা পর্যায়ে যে ওষুধগুলো সরকারি দেওয়া হয় ওগুলো কিন্তু অ্যাকুরেট কি দেওয়া হয় ওগুলো কিন্তু প্রকাশ করে না। তা আমার প্রশ্ন হলো যে আপনাদের মাধ্যমে
তাড়াতাড়ি এই 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 ওষুধগুলো বিনামূল্যে সেবা দেওয়া হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্নে আসছি, যেটি প্রিয়ন্তী বললেন যে বর্তমানে দেখা যাচ্ছে যে নর্মাল ডেলিভারি চাইতে সিজারের সংখ্যা বেড়ে গিয়েছে। এটা আসলে আপনি যথার্থই বলেছেন হয়তো, যে আপনার আশেপাশে যাদেরকে দেখছেন তাদের মধ্যে এই সংখ্যাটা বেশি। বাট আমাদের নিয়ামত ভাই যেটা বললেন যে শতকরা 60টা রোগী কিন্তু বাড়িতেই ডেলিভারি হচ্ছে, বাড়িতে নর্মাল ডেলিভারি হচ্ছে। যেগুলো জটিল হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে সেই রোগীগুলো কিন্তু চলে আসছে হাসপাতালে, এবং হাসপাতালে আসার পর তার পরিস্থিতি বিবেচনা করে যে গাইনি বিশেষজ্ঞ আছেন তিনি সিদ্ধান্ত দিয়ে থাকেন সিজার করার জন্য। এটা হলো একটা দিক। একই রকম ভাবে আবার রোগীরাও অনেক সময় ডিমান্ড করে যে আমি এত লম্বা সময় ধরে নর্মাল ডেলিভারির যে পেইন, এই পেইনটা আমি নিতে চাই না, 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যথা হচ্ছে সন্তান প্রসবের ব্যথা। তো এই ব্যথাটা আমাদের বর্তমান যুগের অনেক মাই নিতে চান না। এটা আমি ব্যক্তিগতভাবে আমি সাক্ষী আছি, এই ঘটনা, এটা একদমই মিথ্যা নয়। অনেক রোগী ডিমান্ড করে যে আমাকে সিজার করতে হবে, আমি নর্মাল ডেলিভারিতে যাব না। এই হলো 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হচ্ছে যে অনেক সময় বাচ্চা এবং বাচ্চার মা দুজনের নিরাপত্তার কথা চিন্তা করেই আর্লি সিজার করতে বলা হয়, যেন পরবর্তীতে বাচ্চা বা বাচ্চার মার জটিলতা কম হয়। তো এই হচ্ছে বিষয় সার্বিকভাবে আপনার এই প্রশ্নটির উত্তর। আর যদি আপনি স্পেসিফিক ভাবে কোনো প্রশ্ন করেন যে অমুক রোগীটার কেন সিজার করা হলো, নর্মাল ডেলিভারি করা হলো না, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আরো সঠিকভাবে দেওয়া সম্ভব। এজ এ হোল এর চাইতে ভালো আনসার আমার কাছে আর নাই। ধন্যবাদ স্যার। তৃতীয় প্রশ্ন, আচ্ছা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা তৃতীয় কোশ্চেনটা হলো যে আমি যেহেতু একসময় লং টাইম আরএমও ছিলাম, উপজেলায় যেহেতু ছিলাম, আমি হয়তো এটা সম্পর্কে কিছু বলতে পারবো। স্যার। আসলে উপজেলার যে ওই সময়ের সিচুয়েশনটা আর এই সময় একটু ডিফারেন্স আছে, কারণ আমি যখন আরএমও ছিলাম সেটা আরো 15-20 বছর আগের কথা। তখন যেটা হতো, কেনাকাটাটা হলো যে সিভিল সার্জন অফিস বরাবর উনি ওখান থেকে ডিমান্ড দিত উপজেলার থেকে, সেই হিসাবে ওষুধগুলো কিনা হতো এবং সেইভাবে ডিস্ট্রিবিউট। এখন মনে হয় লোকালি পারচেস করার সুযোগ আছে, উপজেলা ইউচুপুর থেকে কিনা যান। ইউচুপুর মহোদয়রাও মানে আমার জানা মতো এখন পর্যন্ত জানি 50 লাখ পর্যন্ত মনে হয় কিনতে পারেন। এখন ওষুধগুলো আসলে কিনা হয় অন্যভাবে, কিন্তু চিন্তা করলে একটু ডিফারেন্ট ওয়ে। সেটা হলো যে ওষুধ কেনার কিন্তু গভর্নমেন্ট আউটডোরের জন্য আসলে আলাদাভাবে বাজেট করেন না, বাজেট করেন বেড হিসাবে, যে আমার 50 বেডের জন্য কত ওষুধ লাগতে পারে, কে কি লাগতে পারে, সেখান থেকে কিছুটা অংশ আমরা আউটডোরে বিলি করি। এখন আউটডোরে বিলি করার সময় অনেক সময় ওষুধ যেই বছরে আসলে কখনো, যেমন হঠাৎ করে আমরা এবার মিজেলসের একটা আক্রান্ত পড়লাম, হঠাৎ করে বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন পড়লো। বিভিন্ন সময় রিকোয়ারমেন্টটা বিভিন্ন রকমের হতে পারে, যার কারণে বিভিন্ন সময় এই ওষুধের ডিমান্ডটাও বিভিন্ন রকমের চেঞ্জ হয়ে যায়। অনেক সময় হয়তো, যেমন আমি নিজেই জানি, আমি সরওয়ার্দিরই একটা ঘটনা বলতেছি, সেখানে আপনার হঠাৎ করে মিজেলস এত বেড়ে গেল, 400-500 রোগী একসাথে চলে আসলো, এবং লট অফ যার কিনা তো আগেই হয়ে গেছে, বছরের প্রথমেই কিনা হয়ে গেছে, কিন্তু এই লোডটা হঠাৎ করে আসলো 400 রোগী। এর ভিতরে দেখা গেল লট অফ রোগী হলো যে নিউমোনিয়া, ডায়রিয়া, নিউমোনিয়ার যে কমপ্লিকেটেড যেসব অ্যান্টিবায়োটিক আমাদের গেলো, যেটা 1 বছর শেষ হওয়ার কথা সেটা 7 দিনে শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। ফলে এগুলো আসলে আগেই জানা যে কখন যে কোনটার মানে ক্যাজুয়াল একটা সিচুয়েশন তৈরি হবে, ক্যাজুয়ালিটির, এটা কেউ বলতে পারে না ম্যাসিভ কি ঘটবে। ফলে হয়তো লিখে দেওয়া যেতে পারে, এটা একটা সুন্দর প্রস্তাব যে আমি আজকে আউটডোরে এই ওষুধ দিতে পারবো, সেটা আমার লিখে দিলে, এটা কিন্তু প্রস্তাবটা আমি খুবই সুন্দর একটা প্রস্তাব মনে করি, এটা জি স্যার। এটা লিখে দেওয়া যেতে পারে। আমি একটু এখানে একটু অ্যাড করি, সেটি হচ্ছে যে হাসপাতালে যে সকল ওষুধ ক্রয় করা হয় সেটার তালিকা চাইলে পাওয়া সম্ভব, কিন্তু ওই ওষুধগুলো যে সবসময় অ্যাভেলেবল থাকবে সেটা তো নাও হতে পারে। ধরেন প্যারাসিটামল কিনা হয়েছে 1 লক্ষ পিস, কোনো এক সময় জ্বরের প্রাদুর্ভাব দেখা দিল, হয়তো ডেঙ্গু জ্বর বা অন্য কোনো জ্বর, সেক্ষেত্রে ওষুধগুলো ব্যবহার করে 3 মাসের মধ্যে শেষ হয়ে গেল, কিনা হয়েছিল কিন্তু 1 বছরের চাহিদা চিন্তা করে, বা 3 মাস বা 6 মাস বা 9 মাসের সময় শেষ হয়ে গেল। তো যদি তালিকাটা প্রকাশ করা থাকে যে এই ওষুধ কিনা হয়েছে, কিন্তু আপনি যখন কিনতে, আপনার যখন প্রয়োজন হবে বা কোনো রোগীর যখন প্রয়োজন হবে, তখন তো ওই ওষুধটা স্টকে নাও থাকতে পারে। তখনই তো একটা কনফ্লিক্ট তৈরি হবে বা একটা ঝামেলা তৈরি হবে যে আপনি কিনেছেন ওষুধ কিন্তু আমাকে দিচ্ছেন না, কিন্তু এটা যে ব্যবহার করে শেষ হয়ে গেছে, এই তথ্যটা নিতে গেলে তো আপনাকে অনেক সময় দিতে হবে। এটা আমার মনে হয় যে দৈনিক ভিত্তিক চাহিদাটা মানে তালিকাটা প্রকাশ করা এটা করা যেতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে এখন যেই বর্ষাকালে সাপের উপস্থিতি বেশি, সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় গ্রামে সাপ কামড় দেওয়ার পরে আমরা নিতে হলে শহরে নিতে পারি, ওকে ইঞ্জেকশন দেয়, কিছুই দিই,
শ্রোতা প্রশ্নটি একটু সংক্ষেপে করুন, সরাসরি প্রশ্নটি। আমার প্রশ্ন হলো যে সাপে কামড়ালে ওই রোগীকে কি উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওখানে কি সাপে কামড়ের ওষুধ আছে কিনা, অথবা কোথায় গেলে আমরা তাৎক্ষণিক পাবো? ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি দুটো কথা মানে উনি একটা সুন্দর কোশ্চেন করছেন, আমরা উপজেলায় এটা সুযোগ আছে কিনা। সবচেয়ে বড় সমস্যা হলো যে অবশ্যই ম্যাক্সিমাম যেখানে এটা আবার গভর্নমেন্ট কিন্তু ওই মানে একটা ইমার্জেন্সি বেসিসে কোথায় কোথায় কোন ধরনের সাপের উপদ্রব বেশি সেখানে সেইভাবে এটাকে প্রিজার্ভ করে। কিছু কিছু জায়গায় আছে যেখানে হয়তো সাপের কামড়টা বেশি হয়। আমরা কি কোশ্চেন না? আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি জানতে চাচ্ছি এই যে আম কাঁঠালের সিজনে যাদের আপনার ডায়াবেটিস আছে তারা কি পাকা আম খেতে পারে কিনা? আপনার পাকা আম কতটুকু এটা অপ্রাসঙ্গিক। কতটুকু খেতে পারে এই বিষয়ে যদি একটু সাজেশন দিতেন। আচ্ছা সুপ্রিয় শ্রোতা, সাথে থাকুন। পাকা ডায়াবেটিস রোগীর জন্য। আচ্ছা, আমি তার আগে একটু সাপে কাটার রোগীর বিষয়টা একটু আসি। সাপে কাটার রোগী যখনই সাপে কাটবে তাকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিতে হবে, সেটা যে হাসপাতালে হোক, উপজেলা হেলথ কমপ্লেক্স বা কাছাকাছি যেটি আছে জেলা হাসপাতাল। সেখানে যাওয়ার পর চিকিৎসক রোগীটা দেখবেন, দেখার পর এটা নির্ধারণ করবে যে বিষাক্ত সাপে কামড়িয়েছে কিনা। যদি এটা নির্ধারণ করা সম্ভব হয় ঠিক কোন ধরনের বিষাক্ত সাপ কামড়িয়েছে, সেই অনুযায়ী তার অ্যান্টিভেনম প্রয়োজন থাকলে সেটাকে উনি প্রেসক্রাইব করবেন। সেই ওষুধটা যদি তখন ওখানে সরবরাহ থাকে ওখান থেকে দেওয়া হবে, যদি ওখানে সরবরাহ না থাকে তাহলে পেশেন্টকে অন্যান্য সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে তাকে পরবর্তী উপরের লেভেলে হাসপাতালে ট্রান্সফার করা হবে। এটা হচ্ছে সাপের কাটা রোগীর ক্ষেত্রে। ধন্যবাদ স্যার। আমরা আসলে আমাদের প্রোগ্রামে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের স্যার শেষ মুহূর্তে এক লাইনে কিছু বলবেন কিনা? এক লাইনে, এক লাইনে স্যার। আচ্ছা, আমাদের বক্তব্য সেটি হলো যে আমরা যারা হেলথ ক্যাডার সার্ভিস প্রোভাইডার আছি, অর্থাৎ বিসিএস হেলথ ক্যাডার চিকিৎসক, তারা আমাদের দেশের জনগণের চিকিৎসা সেবায় আমরা আমাদেরকে আত্মনিয়োগ করেছি। আপনারা আমাদেরকে সেরকম কর্ম পরিবেশ দেবেন, আমরা আপনাদেরকে সেরকম সেবা দেব। যেমন কর্ম পরিবেশ আমরা পাবো সেই লেভেলের সেবা আমরা দেব। আমাদের কর্ম পরিবেশ উন্নত হলে আমরা আপনাদেরকে আরো উন্নত সেবা দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আজকে এরকম একটা প্রোগ্রামে আসার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর স্বাস্থ্য চিকিৎসক কখনো কোনো রোগীর শত্রু নয়, সবসময় বন্ধু হিসাবেই আছে, এটা মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সৌদি রাষ্ট্রদূত দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।